মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা, জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকা সম্পর্কে কুৎসামূলক প্রচারণার সাজা দেয়ার বিধান বিলুপ্ত করা হয়েছে। এটি সহ সাইবার সিকিউরিটি আইনের ৯টি ধারাকে বিতর্কিত চিহ্নিত করে বাতিল করেছে উপদেষ্টা পরিষদ। একই সঙ্গে দেশে প্রথমবারের মতো ইন্টারনেট সেবাকে নাগরিক অধিকার হিসাবে ঘোষণা করা হয়েছে। এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। ব্যারিস্টার ওমর ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। প্রথমেই আপনার কাছে জানতে চাই যে সাইবার সিকিউরিটি আইন থেকে ৯টি ধারা বাতিল করা হয়েছে, এরপর এ নিয়ে আবার কোনো বিতর্ক হওয়ার সুযোগ রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ যারা শুনছেন, যারা দেখছেন। এই সাইবার সিকিউরিটি অথবা সিএসএ, ডিএসএ, আইসিটি নিয়ে আপনাদের এই টেলিভিশনেই বহুবার কথা বলেছি। শুরুতেই ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এই যে একটা ড্রাকোনিয়ান লর পরিবর্তন ঘটিয়ে এটি সুরক্ষা শব্দ দিয়ে একটি আইন হয়েছে। সাধারণত বাংলাদেশে কালো আইনগুলা বাতিল হয় না, বরঞ্চ কালো আইন যখন যে সরকারে থাকে সে ব্যবহার করে দ্বিগুণ উৎসাহে। এই প্রথম একটা সরকার একটা ড্রাকোনিয়ান লকে মানুষের কল্যাণার্থে সুরক্ষা নাম দিয়ে এটি মডিফাই করেছে, রেকটিফাই করেছে, সংশোধন করেছে, সংযোজন করেছে। আমি ধন্যবাদ জানাই আরেকটা কারণে, যে এটিকে এটিকে মৌলিক অধিকারের পর্যায়ে নিয়ে এসে ইন্টারনেট অ্যাক্সেস। এআই দ্বারা যে ক্ষতিগ্রস্ত হয় মানুষ, এআই দ্বারা অনেকের ফটো, অনেকের কথা, অনেকের অনেক কিছু পরিবর্তন করে এই ইন্টারনেট মাধ্যম ব্যবহার করে মেলাইন করা হয়, সেটিও অ্যাড্রেস করা হয়েছে এই আইনে। এই আইনে আরো অ্যাড্রেস করা হয়েছে যে পরোয়ানা ছাড়া কাউকে গ্রেপ্তারের যে অবারিত ক্ষমতা ছিল সেটি কাটেল হয়েছে, যতটুকু আমি দেখেছি। কারণ ম্যাজিস্ট্রেটের কাছে যখন মামলাটা যাবে, উনি উনি চিন্তা করে উনি ফ্যাক্টস দেখে সিদ্ধান্ত নেবেন এটি তদন্ত হবে নাকি এটি আমলে নেওয়া যাবে। এবং এটা সবগুলাই প্রায় বেলেবল হয়ে গিয়েছে। সুতরাং আর যেটা 57 ছিল, ওই কালো আইনটা, যে পুলিশকে অবারিত ক্ষমতা দেওয়ার কারণে পুলিশ মানুষের ব্যক্তিগত মোবাইলে ঢুকতো, পুলিশ যখন তখন তল্লাশি করতো, যখন তখন কম্পিউটার জব্দ করতো, ওই জিনিসগুলো থাকবে না বলে আমি মনে করি, আমি বিশ্বাস করি। সেক্ষেত্রে সাংবাদিক বা ভিন্ন মতের কেউ যে হয়রানির শিকার হবেন না, সেটির নিশ্চয়তা কি দেয়া যাচ্ছে? নিশ্চয়তা যতটুকু বুঝেছি, যতটুকু জেনেছি, অ্যাটলিস্ট এই সেফগার্ডটা এসেছে যে তাকে কোর্টে প্রডিউস করবে এবং কোর্ট সিদ্ধান্ত নেবে, এবং সবগুলা যেগুলা নন বেলেবল অফেন্স ছিল সেগুলা নন বেলেবল অফেন্স থাকবে না, এগুলা বেলেবল অফেন্স হবে। আর আরেকটা জিনিস আমি মনে করি যে ডেফিনেটলি আসিফ নজরুল সাহেব সবচেয়ে বেশি সমালোচনা করেছিলেন আইসিটি, ডিএসএ, সিএসএ, এবং ওনার হাত ধরেই যেহেতু পরিবর্তন এসেছে, আশা করি আর কোনো মোস্তাক জেলখানায় মারা যাবে না, কোনো কার্টুনিস্ট আশা করি এই 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 আইনে কোনো জুলুমের শিকার হবে না, কোনো কৃষক যার ফোন নেই তারও সাজা হবে না, খাদিজা জগন্নাথের সে আর 2 বছর কারাগারে থাকবে না। আর সবচেয়ে বড় কথা, আপনার প্রশ্নের উত্তর দিই, এটার বিহাইন্ডে যে কাজ করবে সেটি খুব বড় কথা। অর্থাৎ এই আইন এক্সিকিউট করার পিছনে যাদের যাদের কাজ থাকবে সেই মানুষগুলোর মানসিকতার পরিবর্তন হতে হবে। ফ্যাসিস্ট যে আচরণ তারা করেছে সেখান থেকে তারা বেরিয়ে আসতে হবে। কোর্ট কাছারিও এর থেকে বেরিয়ে আসতে হবে রুল অফ ল প্রতিষ্ঠায়। যেমন খাদিজাকে 2 বছর কোর্ট কিভাবে জেলে ভরে রাখলো আমার মাথায় আসে না এখন পর্যন্ত, যে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তাকে হাইয়েস্ট কোর্ট পর্যন্ত জামিন দিতে, অ্যাপিল কোর্ট পর্যন্ত জামিন দিতে ডিলে হয়েছে। সুতরাং আমাদের মানসিকতার, আমাদের সবকিছু মিলিয়ে এগুলো চেঞ্জ করতে হবে। বিহাইন্ডে যে কাজ করবে, এই আইনগুলো যতই ভালো হোক, যতই শুদ্ধ হোক, পরিশুদ্ধ লেখা হোক, বিহাইন্ডে যারা কাজ করবে তারা মানবিক হতে হবে, তারা রুল অফ ল এর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, তারা সিটিজেনের রাইট কি আছে এগুলোর প্রতি অবহিত হতে হবে। সিটিজেন যে রাষ্ট্রের মালিক সেটি তারা বুঝতে হবে, যে এই অথরিটিগুলো কাজ করবে। আদারওয়াইজ এই ভালো কথাগুলো ভালো থাকবে না। ভালো কথার পরেও যদি কেউ ফ্যাসিস্ট হতে চায়, ফ্যাসিস্ট হতে পারবে। এটি আমার কথা। ব্যারিস্টার ওমর ফারুক, আপনার কথা শুনে তো এখন পর্যন্ত সবকিছু ইতিবাচকই মনে হচ্ছে। তারপরেও এই আইন চূড়ান্ত করার আগে অংশীজনদের কারোর সাথে আলোচনা করার প্রয়োজন ছিল কিনা, আপনি কি মনে করেন? না, আমি তো শুনেছি, যদিও আমি যাইনি, আমি তো শুনেছি 2-3টা মিটিং হয়েছে আইন মন্ত্রণালয়ের আন্ডারেই, এবং মানবাধিকার সংস্থা, মানবাধিকার কমিশন, এবং যারা সুশীল আছে, যারা এ নিয়ে ভাবে, তাদেরকে নিয়ে কতগুলো বৈঠক হয়েছে। যদিও আমার সুযোগ হয়নি, আমি 2-1টা মিটিং যে হয়েছে আমি যেতে পারিনি বা আমি আমন্ত্রণও পাইনি। কিন্তু আমার মনে হয়, যাই হোক, আমি যেটা ড্রাফটটা দেখেছি, এটি ইংল্যান্ডের এরকম আইন আছে, ডিপিএ, জিডিপিআর আর এনআইএস। আমার মনে হয় ওই আদলেই করা হয়েছে। ওই সুরক্ষা শব্দটাও
বড় ইম্পর্টেন্ট। যেমন সুরক্ষা দরকার, এই আইন দরকার এই কারণে, আপনাদের মনে আছে মির্জা ফখরুল ইসলামের নামে ফেক 40 লাখ টাকার একটা প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের চেক দিয়া তাকে মেলাইন করা হয়েছে। আর এখানে বলা হয়েছে আবার আরেকটা জিনিস, সবচেয়ে বড় জিনিস এখানে প্রবেশ করিয়েছে, যে এই এই অনলাইনে যদি কোনো নারী শিশুকে যদি অপমানিত করা হয়, অপদস্থ করা হয়, সেটিকেও অপরাধের ভিতরে এখানে প্রবেশ করিয়েছে। আপনাদের আরেকটা কথা মনে করিয়ে দিই, ডাইসিনি একটা মামলায় ফিলিপিনে 2014 সালে এই ধরনের সেকশনগুলোকে কোর্ট বাতিল করেছে এবং কোর্ট বলেছে এইটা ভায়োলেশন অফ রাইট টু প্রাইভেট অফ ইন্ডিভিজুয়াল। এটা 2014 সালে ডাইসিনি মামলায় ফিলিপিনেও বাদ করে দিয়েছে। সুতরাং আমরা মনে হয় ইংল্যান্ড আমেরিকার আইন দেখেই এইগুলো সংশোধন করা হয়েছে। আমি আশা করি এটি ভালোভাবে প্রয়োগ হবে, যারা প্রয়োগকারী সংস্থা আছেন। এটি ডেট্রিমেন্টাল টু দ্য সিটিজেন হবে না, প্রোটেকশন টু দ্য সিটিজেন হবে। সিটিজেনের ইভেন আমার ডাটা, আমার আইডি চুরি হয়ে যায়, আমার জি, নামে ফেক আইডি খোলা হয়, এগুলোর আমরাও আপনার বিচার। মতো আশাবাদ ব্যক্ত করতে চাই যে এটির সঠিক প্রয়োগ হয়ে এই আইনটির। ব্যারিস্টার ওমর ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিস্তারিতভাবে বিষয়টি তুলে ধরার জন্য।